আর কতগুলো লাশ পড়লে এদেশের সরকার এবং আমলাতন্ত্রের চোখ খুলবে? এর আগেও 3বার F7 সিরিজের দুর্ঘটনায় আমাদের পাইলটদের প্রাণ গেছে। আপনারা জেনে অবাক হবেন, শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অভিযোগ, যেখানে 59,000 কোটি টাকার কথা বলা হয়েছে, সেই টাকা দিয়ে আমরা আমেরিকার 50 থেকে 60টি F-35 লাইটনিং 2 এবং ফ্রান্সের 40 থেকে 50টি ডসাল্ট রাফাল কিনতে পারতাম। হাজার কোটি টাকার দুর্নীতিতে লাশ হচ্ছেন বাংলাদেশের সাধারণ জনগণ ও পাইলটরা। ত্রুটিটা আসলে কোথায়? যন্ত্রে নাকি সিস্টেমে? F7 ফাইটার জেটের ক্র্যাশের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও 3বার F7 সিরিজের দুর্ঘটনায় আমাদের পাইলটদের প্রাণ গেছে। 2008 সালে স্কোয়াড্রন লিডার মুর্শেদ হাসান, 2015 সালের ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ, 2018 সালের উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু, আর এখন 2025 সালে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। আগের দুর্ঘটনাগুলোতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কম হলেও 21 জুলাই দুর্ঘটনায় বিমানটি ফাঁকা কোনো স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট দিয়েও ভয়ঙ্কর এই মুহূর্তটা এড়ানো গেল না। হয়তোবা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের তার বেসে ফিরে যাওয়ার তাড়নায়, হয়তোবা তার কোনো ভুলের কারণে। কিছুদিন পরই হয়তোবা জানা যাবে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সাথে এবং F7 বিমানের সাথে কি ঘটেছিল সেদিন। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন বারবার এই F7 সিরিজের বিমানগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে? এর আগেও F7 সিরিজগুলোতে টেকনিক্যাল ফল্টের অভিযোগ ছিল। তাহলে কেন সাধারণ মানুষ এবং পাইলটদের জীবনের রিস্ক নিয়ে এই বিমানটি আকাশে উঠতে দেওয়া হচ্ছে? আর এর সঠিক উত্তর জানতে হলে F7 সিরিজের বিমানগুলো সম্পর্কে আমাদের বুঝতে হবে। F7 BGI হলো চীনের তৈরি একটি যুদ্ধ বিমান, যা সাধারণত সোভিয়েত ইউনিয়নের MiG-21 সিরিজের একটি আপগ্রেডেড ভার্সন। চায়নাতে চেংদু J7 নামে এই বিমানটি খুবই পরিচিত। যতদিন না বাংলাদেশ এয়ারফোর্সের জন্য আধুনিক মাল্টি রোলের কোনো ফাইটার জেট আসছে, ততদিন পর্যন্ত এই F7 ছিল আমাদের অস্থায়ী সলিউশন। পশ্চিমা দেশগুলো থেকে মিলিটারি হার্ডওয়্যার কেনার মতো বাজেট না থাকায় চীনের এই সস্তা যুদ্ধ বিমানগুলি ছিল আমাদের ভরসা। অথচ আমাদের প্রতিবেশী দেশ ভারতের কাছে আছে Su-30 MKI, রাফাল, মিরেজ, MiG-29 এর মতো ফাইটার জেট। মিয়ানমারের কাছেও আছে রাশিয়ান Su-30 SM, আর চীনের JF-17 থান্ডার। আর যেখানে বাংলাদেশ এখনো ট্রেনিং এর জন্য ব্যবহার করছে সেই চীনের পুরাতন F7 BGI, যেটি চায়না 2013 সালেই প্রোডাকশন অফ করে দেয়। 1960 সালে সোভিয়েত ডিজাইনের উপর তৈরি হওয়া এই বিমানটি ছিল খুবই আউটডেটেড। এই কারণে এই প্লেন ক্র্যাশের ঝুঁকি এবং সাধারণ মানুষের জীবনের রিস্ক অনেক বেশি থাকে। বিশ্বজুড়ে এই F7কে অনেকেই ফ্লাইং কফিন বলে দাবি করে থাকেন। কথায় কথায় প্রতিবেশীর সাথে যুদ্ধের আওয়াজ তোলা আমরা কি জানি আমাদের এয়ার ডিফেন্স কতটা নাজুক? মাত্র 34 বছরে বাংলাদেশ বিমান বাহিনীর 32টি বিমান দুর্ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই হয়েছে ট্রেনিং এর সময়। PT-6, YAK-130, L-39 বা F7 এর মতো এয়ারক্রাফটগুলোতেই বেশি ক্র্যাশের সম্ভাবনা থাকে। তাহলে ত্রুটিটা আসলে কোথায়? যন্ত্রে নাকি সিস্টেমে? বাংলাদেশ বছরের পর বছর ধরে চায়না থেকে অস্ত্রশস্ত্র কিনছে, আর সেগুলোর বিরুদ্ধে হার্ডওয়্যার অভিযোগও কিন্তু নতুন নয়। 2024 সালে দ্য ইকোনমিক টাইমস পত্রিকায়ও এ নিয়ে রিপোর্ট করা হয়েছিল। অভিযোগে বলা হয় চীন থেকে আনা বেশিরভাগ সরঞ্জামের স্পেয়ার পার্টস এবং টেকনিক্যাল সাপোর্টে সমস্যা রয়েছে। আর সেই সাথে বাংলাদেশ এয়ারফোর্স F7 ফাইটার জেট আর শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্সের ব্যাপারেও অভিযোগ তোলে। এমনকি তখন ডিলিভার হওয়া KW অ্যাটাকের ফায়ারিং সিস্টেমও ঠিকমতো কাজ করছিল না। শুধু এয়ারফোর্স না, সেনাবাহিনী এবং নৌবাহিনীতেও চাইনিজ অস্ত্রশস্ত্রের ব্যাপারে অভিযোগ অনেক বেশি। সেখানে কমন একটি ব্যাপার হলো MT-2000 ট্যাঙ্কের মেইনটেনেন্সের পার্টস আনতে বিশাল ঝামেলা হচ্ছিল সেখান থেকে। এক দশক আগে সরকারের ত্রিমাত্রিক নৌবাহিনী নিয়ে প্রচারণার কথা মনে আছে কি আপনার? 2013 সালে চীন থেকে আনা দুটি সাবমেরিন কেনার পর দেখা গেল সেগুলো প্রায় অচল। অথচ সেই সাবমেরিন কিনেই প্রচার করা হয়েছিল বাংলাদেশ নৌবাহিনী এশিয়ার একটি অন্যতম পরাশক্তি হয়ে গেছে। আজকের দিনে যুদ্ধ মানেই এয়ার অ্যাটাক এবং এয়ার ডিফেন্স, অথচ আমাদের দেশে মাত্র 11% এয়ারফোর্সের জন্য বরাদ্দ থাকে। তাহলে বাকি 89% বাজেট কোথায় যায়? ওয়ার পাওয়ার বাংলাদেশ ওয়েবসাইটের তথ্য মতে বাংলাদেশ বিমান বাহিনীর মোট যুদ্ধ বিমান 44টি, যার মধ্যে 36টি হলো F7 ফাইটার জেট। আপনারা কি জানেন আমাদের জন্য নতুন ফাইটার জেট কেনা খুবই দূরের কথা, বরঞ্চ আমাদের কাছে যে সব ফাইটার জেট অ্যাভেলেবল আছে সেগুলো রিপেয়ার করার সক্ষমতা এখন আমাদের নেই। এসব নিয়ে কথা উঠলে বেসিক্যালি বাজেটের অভাব আর আমলাতন্ত্রের অজুহাত দেওয়া হয়। একদিকে আমাদের এয়ার ডিফেন্সের অবস্থা এরকম, অন্যদিকে আমাদের জনগণের টাকা কোথায় খরচ হচ্ছে তার কিছু স্যাম্পল দেখুন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী সারা দেশে মুজিব বর্ষ পালন উপলক্ষে 10,000-এরও বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণে আনুমানিক 4,000 কোটি টাকা ব্যয় হয়। তারপর আসি সরকারি কর্মকর্তাদের বিদেশ বিলাস। সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের বিদেশ বিলাসে প্রায় 200 থেকে 500 কোটি টাকা ব্যয় হতো। বর্তমানে ডক্টর ইউনূস সরকারের আমলে বন্ধ নেই এই বিদেশ বিলাস। জিও পর্যালোচনায় দেখা যায় সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের দুজন ব্যক্তিগত কর্মকর্তার নামও ছিল বিদেশ ভ্রমণের লিস্টে। তবে অনুষ্ঠানের আগেই নাহিদ ইসলাম পদত্যাগ করায় তারা আর স্পেন যাননি। তারপর প্রথম আলোর একটি নিউজ দেখুন, মুজিব বর্ষ উদযাপনের 6 বছরে মোট 1261 কোটি টাকা ব্যয় হয়েছে। এখন আসেন রিসেন্ট একটি নিউজে, দুজন উপদেষ্টার APS এবং পিওর দুর্নীতি, তদবির বাণিজ্যে আয় প্রায় 100 কোটি টাকা।
আপনারা কি জানেন বাংলাদেশের 1000 লাইব্রেরিতে মুজিব কর্নার স্থাপনের জন্য কত টাকা খরচ হয়েছিল? এই প্রকল্পে প্রায় 22,24,00,000 টাকা ব্যয় হয়। আর অবশেষে আসছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এখানে মোট খরচ 1,14,000 কোটি টাকারও বেশি। আচ্ছা, আপনারা তো এই প্রকল্পের বালিশ কাণ্ডের ব্যাপারে সবাই জানেন, যেখানে একটি বালিশ কেনার জন্য খরচ দেখানো হয় 5,957 টাকা, আর সেই বালিশটি ভবনে তুলতে খরচ দেখানো হয় 760 টাকার মতো। আর এই প্রকল্পে প্রায় $500 কোটি আত্মসাতের অভিযোগ তদন্তের জন্য হাইকোর্টে রিটও করা হয়েছে। আপনারা জেনে অবাক হবেন, শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে দুর্নীতির অভিযোগ, যেখানে 59,000 কোটি টাকার কথা বলা হয়েছে, সেই টাকা দিয়ে আমরা আমেরিকার 50 থেকে 60টি F-35 লাইটনিং 2 এবং ফ্রান্সের 40 থেকে 50টি ডসাল্ট রাফাল কিনতে পারতাম। এর বাইরে গত 17 বছরে এবং নতুন সরকার আসার পর যে সব দুর্নীতি হচ্ছে, ছোটখাটো বা বড় যাই হোক, এগুলোর হিসাব তো বাদই দিলাম। আচ্ছা, এর মধ্যে একটি প্রশ্ন সবার মাথায় ঘুরছে, কেন একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ফ্লাইটের ট্রেনিংটি পরিচালনা করা হয়? এর পিছনে যুক্তিটা কি? কুর্মিটোলার বিমান ঘাটির এত কাছাকাছি কিভাবে স্কুল কলেজ স্থাপন করা হয় এবং সেই সাথে লোকালয় গড়ে ওঠে? বিগত সরকারগুলোর ভুল প্ল্যানিং এবং সস্তা বাজেটের কারণে আজও প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষ এবং পাইলটদের। আর আপনারা তো দেখেছেনই ইতিমধ্যে, এই লাশগুলো নিয়েও পলিটিক্সের শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় অনেকে অভিযোগ করছে সেখানে উপস্থিত মানুষরা সাহায্য না করে ফোন দিয়ে ভিডিও করায় ব্যস্ত হয়ে গিয়েছিল এবং সেই সাথে পানির দাম এবং যাতায়াতের খরচও বাড়িয়ে দেওয়া হয়েছিল। অমানুষের মতো এই কাজগুলো কি শুধু শাসকরাই করে, আমরা সাধারণরা করি না? এখন আমার প্রশ্ন হচ্ছে, শাসক তো আসবে যাবে, কিন্তু আমরা জাতি হিসেবে কবে ভালো হব? এই ডক্টর ইউনূস সরকার এসে যে পরিবর্তনটা সাধারণ মানুষ চাচ্ছিল, সেটা কি মানুষ পেয়েছে? বা ডক্টর ইউনূসকে কি তার উপদেষ্টারা পর্যাপ্ত সাপোর্ট দিয়েছে? যেখানে বিমান দুর্ঘটনাটি ঘটার 5 থেকে 6 ঘন্টার মধ্যে হয়তোবা শিক্ষা উপদেষ্টা জানিয়ে দিতে পারতেন আগামীকালের এসএসসি পরীক্ষাটি স্থগিত থাকবে, সেখানে কেন তিনি একজন সচিবের কাছে ধরাশায়ী? এবং কেন সেই পরীক্ষার দিন রাত 3টার দিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে কিনা একজন ক্রীড়া উপদেষ্টা, তাকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানাতে হবে যে আজকে পরীক্ষা হবে না, স্থগিত করা হয়েছে? তাহলে কি আমরা ভাবতে পারি ডক্টর ইউনূসের কিছু উপদেষ্টারা এখন উনাকে কোঅপারেট করছেন না বা উনাকে সাহায্য করছেন না দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার? আর কতগুলো লাশ পড়লে এদেশের সরকার এবং আমলাতন্ত্রের চোখ খুলবে এবং আমাদের শিক্ষাটা হবে? ধন্যবাদ সবাইকে।